This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে প্রথমেই নজরে রাখবো। আজকে সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। দীর্ঘদিন ধরেই অপেক্ষা চলছে এবং আজ সেই দিন আসতে চলেছে। কথা বলবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, দুপুর 2টো পর্যন্ত অপেক্ষা, কিন্তু তার মধ্যে স্নায়ুর টান, এই যে ঘটনাকে কেন্দ্র করে এত দিন ধরে চাপানোতর চলছে, কি পরিস্থিতি এখনকার? দেখো, সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চলছে, একটার পর একটা তারিখ আসছে। পৃথকীকরণ সম্ভব, এটা কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য পর্ষদ এবং এসএসসি জানিয়েছে। কিন্তু সেই পৃথকীকরণ সম্ভব যদি হয় তাহলে কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে, আর যদি পৃথকীকরণ সম্ভব না হয় তাহলে কিন্তু প্যানেল বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকেই ওয়াই চ্যানেলে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তারা কিন্তু অবস্থানে বসে আছেন দীর্ঘদিন ধরে। তারা বলছেন যে তারা কোনো দুর্নীতির তালিকায় নেই, তবু কেন তাদের চাকরি যাবে, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বিচারের দাবিতে ওয়াই চ্যানেলে বসে আছেন। আজকে 2টোর সময় তো শুনানি আছে, সুপ্রিম কোর্টের কাছে কি প্রত্যাশা? দেখুন, সুপ্রিম কোর্টে আজকে প্রধানত বিকাশ রঞ্জন বাবু এবং সিবিআই এর লয়ার বলবেন। তো সেখান থেকে আমরা আশাবাদী যে সিবিআই এতদিন ধরে যে তদন্ত করেছে এবং সেই তদন্ত রিপোর্টে যা উঠে এসছে সিবিআই সেটা লিখিত আকারে সাবমিশন করেছে, এবং আমরা আশাবাদী সিবিআই আমাদের পক্ষে সওয়াল করবেন এবং সিবিআইয়ের আইনজীবী এটা বলবেন যে যে সমস্ত অযোগ্যরা বা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা অলরেডি সিবিআই দ্বারা সেগ্রিগেটেড। এবং আমরাও চাইবো, বিকাশবাবুর কাছে আমাদের এটা প্রত্যাশা থাকবে যে আপনি অযোগ্যদের ছেটে ফেলে প্যানেলটাকে বাঁচানোর দাবি করুন। আপনারা তো শিক্ষক, আপনারা এরকম রাতের পর রাত এসব খোলা আকাশের নিচে পড়ে আছেন। আমরা গত 27শে ডিসেম্বর থেকে আজকে 27শে জানুয়ারি, মানে টেকনিক্যালি দেখতে গেলে আমরা 32 দিন এখানে পড়ে আছি। তো আমাদের দাবি মূল একটাই যে আমরা বৈধভাবে চাকরি পেয়েছি, স্বচ্ছভাবে চাকরি পেয়েছি, চাকরি পাওয়ার জন্য আমাদের 1 টাকাও পর্যন্ত কাউকে দিতে হয়নি। কিন্তু আজকের আমাদের যে অবস্থায় দাঁড় করিয়েছে সেখানে চাকরি বাঁচানোর জন্য আমাদের কোটি কোটি টাকা চলে যাচ্ছে, এবং সেজন্য আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে তারা যাতে এই সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর থাকবে। দুপুর 2টোয় সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। আজকের আরো একটা গুরুত্বপূর্ণ দিন, আজকে হাই ভোল্টেজ সোমবার বলা যায়। হাইকোর্টে জোড়া মামলা রয়েছে, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে জোড়া মামলা। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়ের কাছ থেকে একটু আপডেট জানতে চাইবো যে সুজয়, আজকে জোড়া মামলা রয়েছে, মামলার রায় কোন দিকে যেতে পারে, কি অভিমুখ? দেখো, আর কয়েক মিনিটের মধ্যেই বিচারপতি দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চে সঞ্জয়ের রায়ের, অর্থাৎ তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির যে দাবি, সেই দাবির শুনানি রয়েছে। এই দাবি জানিয়েছে হাইকোর্টে সিবিআইয়ের তরফ থেকে, রাজ্য সরকারও এই একই দাবি জানিয়েছে, এবং পরিবারের তরফ থেকে যিনি আইনজীবী তিনিও এই মামলায় যুক্ত হতে চেয়েছেন। একই সঙ্গে নতুন আপডেট যেটা জানাবো যে সঞ্জয়ের হয়ে যারা শিয়ালদা আদালতে মামলা লড়ছিলেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সেল, সেই ডিস্ট্রিক্ট লিগাল সেলের তরফ থেকেও আইনজীবী আজকে এই শুনানিতে থাকতে পারেন, অর্থাৎ তিনি অপোজ করতে পারেন, আপত্তি করতে পারেন সিবিআই বা রাজ্যের দাবিতে। যদিও রাজ্য এই দাবি করতে পারে কিনা তার এখতিয়ার নিয়ে ইতিমধ্যে একটা প্রশ্ন উঠেছে, সেটাও আজকে শুনানিতেই স্পষ্ট হবে। কিন্তু সিবিআইয়ের যে যুক্তি, সিবিআইয়ের যে বয়ান, সিবিআইয়ের যে বক্তব্য যে কেন তারা সর্বোচ্চ শাস্তি চাইছে, অর্থাৎ ফাঁসি চাইছে, তার সপক্ষে মূলত 6টি কারণ আজকে আদালতের সামনে বা হাইকোর্টের সামনে সিবিআইয়ের তরফ থেকে নিয়ে আসা হতে পারে। যার মধ্যে অন্যতম যে শিয়ালদা আদালত এটাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে চিহ্নিত করেনি, যে কারণে তাকে সর্বোচ্চ শাস্তি বা ফাঁসির শাস্তি দেওয়া হয়নি। কিন্তু সিবিআই মনে করছে যে এটাই বিরলের মধ্যে বিরলতম অপরাধ, তার কারণ সঞ্জয় রায় যেভাবে এই খুন এবং ধর্ষণের ঘটনা ঘটিয়েছে সেটা বিরল, এবং সেটাকে জঘন্য বলেও আখ্যা দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক। সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন, সেখানে পুলিশের পরিবারের আত্মীয় স্বজনের নিরাপত্তার দায়িত্ব ছিল তার। একেবারে সুজয়, অনেকগুলো প্রশ্নই সামনে চলে আসে, পাশাপাশি রাজ্য গ্রহণযোগ্যতা, এই মামলার গ্রহণযোগ্যতা বা এখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে, নজর থাকবে। অনেক ধন্যবাদ সুজয় তোমায়। দেখুন, আন্দোলনরত ডাক্তারদের পরে এবার তৃণমূলের আক্রমণের মুখে তিলোত্তমার বাবা মাও। কুণাল ঘোষের পরে এবার তিলোত্তমার বাবা মাকে নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়ের শোকে ওর এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়,
এবার রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী কারো দয়ায় কুর্সিতে বসেননি, বাংলার মানুষের সমর্থনে বসেছেন। তিলোত্তমার বাবা মায়ের প্রতি মন্তব্য ফিরহাদ হাকিমের। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। এর আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিলোত্তমার বাবা কি বলেছিলেন শুনব। কোর্টের মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না। এটা এই সমস্ত ব্যাপারে ওনাদের খামখেয়ালি, ওনাদের এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। আমাদের তো 1 মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয়, উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন। তিলোত্তমার বাবা মা রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। ফের তিলোত্তমার বাবা মাকে নিশানা করলেন কুণাল ঘোষ। সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন। ফলে এখন কিছু উদ্দেশ্য প্রণোদিত মহল, তারা ইচ্ছাকৃতভাবে বাবা মার শোককে বিভ্রান্ত করে বিপথে চালিয়ে তাদের কিছু নিজেদের উইশ লিস্ট, নিজেদের এজেন্ডা মতো বিবৃতি দিয়ে ইস্যুটাকে বিকৃত করতে চাইছেন। তিলোত্তমার বাবাকে এখতিয়ারের পাঠ শিখিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, কিন্তু তিনি কি বলছেন যে ওর থেকে এখতিয়ার শিখবো না। ফিরহাদকে জবাব তিলোত্তমার বাবার। আদালতের রায় দেখে মন্তব্য করুন, কুণাল ঘোষকেও পরামর্শ দিলেন তিলোত্তমার বাবা। এটা তো উনি প্রতি কথাই বলেন, এটা বললাম তো এখতিয়ারটা যে কি জিনিস। আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না, একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন, আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতা, সেটা উনি একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন, আমি অবশ্যই স্বীকার করে নেব। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। পরের খবরে নজর রাখবো। রাজ্য মেডিকেল কাউন্সিল, তাদের নজরে প্রথমে ছিলেন আসফাকুল্লাহ নাইয়া, আর এবার সেই নজরে পড়ল কিঞ্জল নন্দ। সিনেমা এবং বিজ্ঞাপনের অভিনয়ের জন্য আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কিঞ্জল নন্দ। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চায় রাজ্য মেডিকেল কাউন্সিল, পিজিটি কিঞ্জল নন্দের হাজিরা 80% আছে কিনা, পিজিটি হিসাবে সরকার থেকে কত স্টাইপেন্ড পান। এর আগে স্বতঃপ্রণোদিতভাবে তা জানতে চেয়ে চিঠি দেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলন করেছি, স্বাস্থ্য দপ্তরের সাফাইয়ের দাবি করেছি, সেই জন্যই এ ধরনের আক্রমণ। TV9 বাংলায় বিস্ফোরক কিঞ্জল নন্দ। যে আন্দোলন করেছি, যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য, সাফাই করার জন্য যে দাবিগুলো রেখেছিলাম এবং যে বিষয়ে আন্দোলন করেছি, সেইগুলোতে আমরা খুব আশাই করেছিলাম, এটা আমাদের প্রত্যাশাই ছিল যে এই ধরনের আক্রমণ খুব স্বাভাবিক। আসফাকের ওপর হয়েছে, এখন আমার ওপর হচ্ছে, পরবর্তীকালে আরও কারোর ওপরও হবে। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আফটার ডিউটি আওয়ার্স আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সেটাকে প্রচার করে আমার ডাক্তারি জায়গায় বাড়তি কোনো সুবিধে নেওয়া বা বলুন প্রাইভেট প্র্যাকটিস করা,
বা পেশেন্ট আনা এই কোনো কিছু করিনি, কারণ আমি প্রাইভেট প্র্যাকটিস করিই না। আমি অভিনয় জগতে বহুকাল ধরে আছি, থিয়েটার করি অনেক আগে থেকে, ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকে থিয়েটার করি, সিনেমা করি এই আরজি করে আসার আগে থেকে। এখন বিষয়টা যেটা হচ্ছে যে কর্তৃপক্ষকে জানতে চেয়েছে, তারা নিশ্চয়ই জানাবেন। এটুকু আমি বলতে পারি, আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। যে সন্দীপ ঘোষ, যার নামে এত আর্থিক দুর্নীতির অভিযোগ, বা যিনি অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে এইরকম একটি ভয়াবহ ঘটনা, অন ডিউটি অবস্থায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা ঘটে যাওয়ায় দায়িত্বটা কার? অধ্যক্ষ এবং পারতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার। এই দায়টা তো সবাই এড়িয়ে গেছে। একটা সন্দীপ ঘোষ, যার নামে এরকম ভুরি ভুরি অভিযোগ, এবং তার যারা ছত্রছায়ায় বেড়ে উঠেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে মেডিকেল কাউন্সিল কি করেছে, এবং যে দুজনের নামে আমাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরকেও জানিয়েছি, তাদের এগেনস্ট, তাদেরও তো মেম্বার আবার মেডিকেল কাউন্সিলের, তাদের এগেনস্টে কি করেছে? রাজ্য মেডিকেল কাউন্সিলরের নজরে কিঞ্জল নন্দ কি বলছেন এই বিষয়ে কুণাল ঘোষ, শুনবো। আরে জুনিয়র ডক্টরদের কমপ্লেন আমরা কেন বলবো? সেটা রাজনীতির বিষয় নয়। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন না, ওরা কমপ্লেন করেছে, ওদের বহু সদস্য কমপ্লেন করেছে যে দীর্ঘদিন ধরে যদি কেউ অন্য কাজ করে বেড়ায় তো তাহলে তার ঠিকঠাক থাকছে না, মানে ঠিক কাজে সময় দিচ্ছে কি না, বা সেটা মানে সেই সময় দেয়াতে অন্য কেউ কোনো সাহায্য করে দিচ্ছে কি না, সে নেই অথচ সে আছে, নেই অথচ আছে, পর্দায় আছে, হাসপাতালেও আছে, বিজ্ঞাপনে স্টিলে আছে, সেই সময় হাসপাতালে আছে, ছাত্রাগাছির বাড়ির বহুতলে আছে, সেই সময় আবার হসপিটালেও কাজ করছে, ধর্ণা মঞ্চে বিপ্লব করছে, সেই সময় হসপিটালেও আছে। তো এটা নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ কমপ্লেন করেছে, খোঁজ নিচ্ছে, তাতে লাফালাফির কি আছে? এ নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। কি বলছেন বিরোধী দলের নেতারা, কি বলছেন চিকিৎসক সংগঠনের নেতা, শুনবো। সে একটা স্বৈরাচারী শাসক, যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা দিতে চাইছে। এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি। এটা রাজ্য সরকারের একেবারে শুধু প্রতিহিংসা বলবো না, অসভ্যতা, একেবারে অসভ্যতার নিদর্শন। সে ওখান থেকে অভিনয়ে গেছে, তো এর জন্য তাকে খুঁজে বার করে কোন ফ্লসটা ধরা যায় সেটা চেষ্টা করছে। যাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ রয়েছে তারাই কিন্তু আজকে মেডিকেল কাউন্সিলের মাথায় বসে থেকে তারাই কিন্তু এই ধরনের আজকে থ্রেট কালচার, আজকে এই ধরনের ডাক্তারদেরকে থ্রেট করা, এই কাজগুলো তারা করছে। এটা কিন্তু এক ধরনের থ্রেট কালচার বলে মনে করি, সেটারই জন্ম দিচ্ছে বা সেটারই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে, সমস্ত চিকিৎসক সমাজকে আহ্বান জানাচ্ছি, এই যে থ্রেট কালচার মেডিকেল কাউন্সিল করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিবাদে সোচ্চার হন, এবং যতক্ষণ পর্যন্ত না অভয় আন্দোলন, অভয়ের ন্যায় বিচার করছে, এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করুন। বাংকার রহস্য, বাংলাদেশের সীমান্তের কাছে বাংকারের খোঁজ পাওয়া গেল। গতকালই উদ্ধার হওয়া ওই বাংকারগুলির মাপজোক করা হলো। যে জমি থেকে বাংকার উদ্ধার, সেই জমির একাধিক মালিকের নাম পাওয়া গেছে। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্ত লাগোয়া আমবাগান, সেখানে 4টে বাংকার, একটা চেম্বারের হদিশ পাওয়া গেছে। উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ। ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, কাল থেকে সেই ছবি এক নাগারে আমরা দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভ ছবি। বাংলাদেশের সীমান্তের কাছে বাংকারের খোঁজ পাওয়া গেছে। গতকালেই উদ্ধার হওয়া বাংকারগুলির মাপজোক করা হচ্ছে। এই মুহূর্তে বিএসএফ কি পদক্ষেপ নিচ্ছে জানবো। আমাদের সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, একদমই, দেখো এখনো পর্যন্ত বলা যায় যে বিএসএফের পক্ষ থেকে যে সকল গতকালকে মাপজোক করা হয়েছিল, তারপর দফায় দফায় তারা আসেন এবং জায়গাগুলি পরিদর্শন করেন। জায়গাগুলি পরিদর্শন করার পর যে বিএসএফের যে এনসিবির হাতে তুলে দিয়েছে তদন্তভার, এবং এনসিবির আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং এনসিবির ঘটনাস্থলে এসে তারা কিন্তু সমস্তটা ফিতে দিয়ে মাপজোক করেন, প্রত্যেকটা বাংকারকে মাপজোক করেন, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মাপজোক করেন এবং এই জমির মালিক কারা কারা রয়েছে সমস্তটা তারা কিন্তু খতিয়ে দেখেন এবং লিপিবদ্ধ করেন। মালিকের খোঁজে এখন সন্ধান চালানো হচ্ছে, যদিও মালিককে এখনও পর্যন্ত কোনো মালিককে গ্রেপ্তার বা আটক বা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে ডাকা হয়নি, তবে কিন্তু বিএসএফের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে দফায় দফায় তারা আসছেন এবং দেখছেন।
একেবারে দফায় দফায় তারা আসছেন, তল্লাশি চালাচ্ছেন, মাপজোক চলছে, সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে। মহাদেব, তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ। জিবিএস গুলেনবাড়ি সিনড্রোম, এই সিনড্রোমে আক্রান্তের মৃত্যু ঘটল মহারাষ্ট্রে। আক্রান্ত শতাধিক। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে গুলেনবাড়ি সিনড্রোম, এই সিনড্রোমের মানে কি থেকে এই সিনড্রোমটা তৈরি হচ্ছে, মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর তারা এই বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন? দেখো, গুলেনবাড়ি সিনড্রোম এক ধরনের ভাইরাল সংক্রমণ এবং এই ভাইরাল সংক্রমণ স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং স্নায়ুতন্ত্রে আক্রমণের জেরে মাংসপেশি দুর্বল হয়ে ধীরে ধীরে সারা শরীর অবশ হতে থাকে। যদি সময়ে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। গুলেনবাড়ি সিনড্রোমের চিকিৎসা নেই এমনটা নয়, এ রাজ্যেও একাধিকবার গুলেনবাড়ি সিনড্রোমের হানা দেখা দিয়েছে, সেটা জেলায় দেখা দিয়েছে, শহরে দেখা দিয়েছে, বৃদ্ধের মধ্যে দেখা দিয়েছে, উচ্চ মাধ্যমিক ছাত্রের পড়ুয়ার মধ্যে দেখা দিয়েছে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে একেবারে গোড়ায় চিহ্নিত করে যদি স্নায়ু রোগের যারা চিকিৎসক রয়েছেন তাদের কাছে যদি রোগীকে নিয়ে যাওয়া যায়, যদি কেউ দেখেন বাড়িতে দেখে যে অবশ হয়ে আসছে, সারা শরীর অবশ হয়ে আসছে, হাঁটতে পারছেন না, এই ধরনের সিনড্রোম যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে গুলেনবাড়ি সিনড্রোম ধরে নিয়ে নিউরো মেডিসিনের চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যাওয়াটাই চিকিৎসকেরা অগ্রাধিকার দিয়ে থাকেন। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এই ইমিউনোলজিক্যাল এই যে ডিসঅর্ডার জিবিএস, এটা কেন ছড়ায়, কিভাবে এফেক্ট করে? অ্যাকচুয়ালি এটা ইমিউনোলজিক্যাল কন্ডিশন, এটাকে অটো ইমিউন কন্ডিশন বলা হয়। মানে মেডিকেল টার্মে বললে হয়তো একটু বোঝানোটা ডিফিকাল্ট হয়, বাট সিম্পল ভাষাতে বললে আমাদের যেই নিজস্ব একটা ইমিউন সিস্টেম আছে, এবারে সেটা ইউজুয়ালি দে ওয়ার্ক এগেনস্ট কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকলে পরে শরীরে। এবারে যেটা হয় যে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলো যেগুলো এবারে সিনড্রোমটা করে, তার উপরে যেই কেমিক্যালস গুলো থাকে যেমন প্রোটিনস গুলো, সেইগুলো কিছু কিছু প্রোটিনস দে রেজেম্বল আমাদের নার্ভের শীট যেটা আছে, মাইলিন শীট যেটা বলা হয়, সেটার উপরে যেই প্রোটিনটা আছে সেটাকে রেজেম্বল করে। এবার সেই কারণে যেটা হয় আমাদের ইমিউন সিস্টেমটা দুটোর মধ্যে পার্থক্য করতে পারেন। পার্থক্য না করতে পারার জন্য দিস ইমিউন সিস্টেম ওয়ার্কস এগেইনস্ট আমাদের নিজস্ব যেই নার্ভ গুলোর এগেনস্টে, সেই জন্য এটাকে বলা হয় সেলফ বা অটো ইমিউন কন্ডিশন। এবার এই ব্যাকটেরিয়া ভাইরাস গুলোর মধ্যে যেমন মোস্ট কমনলি যেটা হয় সেটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। এটা একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন যেটাতে ডায়রিয়া ভমিটিং হয়। এবারে এটা হওয়াতে মেইনলি যেটা হয় যে এটার এগেনস্টে বডি কাজ করছে না, বাট দ্য ইমিউন সিস্টেম ওয়ার্কস এগেনস্ট দ্য নার্ভ শীট, সেই জন্য এটাকে ডিমাইলিনেটিং ডিজিজও বলা হয়। ডক্টর গঙ্গোপাধ্যায়, এই যে রোগ জিবিএস, এর হাত থেকে বাঁচার কি কি উপায় রয়েছে? দেখুন, প্রবলেমটা হচ্ছে এটার কোনো অ্যাবসলিউট প্রিভেনশন নেই। ইউজুয়ালি এটা একটা পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ারে হয় এবং এটা যে কোনো সেক্সেই হতে পারে, মেল ফিমেল রেশিও কোনো আলাদা করে হয় না, এবং এটা ইউজুয়ালি 50 অ্যান্ড অ্যাবাভে হয়। বাট তার মানে এই নয় যে বাচ্চাদের হয় না, এটা ইয়াং জেনারেশনেও হয়। তো এটার থেকে যেটা মেন হচ্ছে যে আবার যেটা বললাম যে মানে রিস্ক দ্য প্রেভালেন্স বা ইনসিডেন্স অফ ইনফেকশনটা হয় ইউজুয়ালি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন, কিছু কিছু রেসপিরেটরি ইনফেকশন থেকে হয়। আবার আমরা দেখেছি বা রিপোর্টসও হয়েছিল যে কিছু কিছু ভ্যাকসিনেশন থেকেও হওয়ার চান্সেস থাকে। তার মানে এই নয় যে সবকটা ভ্যাকসিনস থেকে হয়, কিছু টাইপ অফ কোভিড ভ্যাকসিনস থেকে দু একটা কেস রিপোর্টেড হয়েছে। প্রিভেনশন বলতে গেলে আবার মানে প্রপার খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিকঠাক রাখতে হবে। হ্যান্ড হাইজিন, দ্যাট ইজ অ্যাগেন ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনস
শরীরে আসার থেকে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, প্রিভেনশনে ডক্টর যেগুলো বলছিলেন যে একের পর এক কতগুলো প্রিভেনশনের কথা তিনি বললেন, যে হাইজিন মেনটেন করতে হবে, জল খেতে হবে, যেগুলো গুলেনবাড়ি সিনড্রোমে আক্রান্তের মৃত্যু ঘটলো এবং মহারাষ্ট্রে সেই মৃত্যু ঘটলো, আক্রান্ত শতাধিক। নজর থাকবে সেই দিকে। সৌরভ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।